প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক ঐতিহাসিক গবেষণা ধর্মী উপন্যাস মালিনী বিলের আখ্যান থেকে পাঠ। মালিনী বিলের আখ্যান উপন্যাসে বরাক উপত্যকার গড়ে ওঠার কাহিনী, কিভাবে এ অঞ্চল গড়ে উঠেছিল, কিভাবে জনবসতি গড়ে উঠেছিল, হিন্দু মুসলমান মুনিপীরেরা এখানে বসতি যাপন করেছিল, কাছে রাজ পরিবারের উত্থান পতনের ভেতর দিয়ে উপন্যাসটা এগিয়ে গেছে। এই উপন্যাসের প্রধান চরিত্র, অন্যতম প্রধান চরিত্র বরাকের প্রথম পুঁথি লেখক নারদ সামনিতের লেখক ভূপেন্দ্র বাচস্পতি। এই উপন্যাসে নরবলির প্রসঙ্গ রয়েছে, এই উপন্যাসে কাজা রাজ পরিবারের উত্থান পতনের প্রসঙ্গ রয়েছে এবং নানান প্রসঙ্গ রয়েছে। তাহলে আজকের অংশ পড়ে নিচ্ছি। এই উপন্যাসটির তথ্য সংগ্রহ করতে আমার 7 বছর সময় লেগেছিল। অনেক অসমিয়া গবেষকদের গ্রন্থ থেকে তথ্য নিয়েছি। বরাকের গবেষকদের আকর গ্রন্থ একেবারে কম। অনেকদের সঙ্গে আলোচনা করেছি, বুদ্ধিক মানুষের সঙ্গে আলোচনা করেছি এবং 2 বছর অধিক সময় দৈনিক প্রান্তজ্যোতিতে প্রকাশিত হয়েছিল। প্রকাশের সঙ্গে সঙ্গে গ্রন্থিত আকারে অনেকে বইটি দেখতে চেয়েছিলেন, পড়তে চেয়েছিলেন। 2021 ইংরেজিতে নতুন দিগন্ত প্রকাশনী শিলচর থেকে বইটি প্রকাশ করে। প্রকাশের সঙ্গে সঙ্গে nrvnews.com তাদের ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীময় ছড়িয়ে দেয়। তখন প্রবাসী বাঙালিরা এই অঞ্চলের জীবনযাপন, লড়াই, আত্মবিশ্বাস, স্বপ্ন জানতে বইটি চেয়েছিলেন। আমি অনেকের কাছে বইটি পাঠিয়েছিলাম, কিন্তু আন্তর্জাতিক আইনে প্যাকেটগুলি ফিরে আসে। তাই তাদের অনুরোধে ধারাবাহিক পাঠ করে নিচ্ছি। আজকের পাঠ তাহলে শুনুন। শিলচরের উপকণ্ঠে মালিনী বিল, এখন মালিনী বিল বরাট হয়ে গেছে। তাহলে আজকের ধারাবাহিক অংশটি পড়ে নিচ্ছি। পাঠ শুনতে এক ফাঁকে কখন যে সুরেশ্বর এসেছে কবি পুরোহিত ভূপেন্দ্র বাচস্পতি জানতে পারেনি। তিনি পড়ায় মগ্ন থাকায় খেয়াল করেনি মালিনীও কাছে বসে রয়েছে। তিনি হঠাৎ তাদের দিকে ভ্রু যুগলে বিরক্তি নিয়ে তাকালেন, বললেন, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? সুরেশ্বর বলল, রান্নার ব্যবস্থা করব। ভুবনেশ্বর কিছু বললেন না। যে জয়ন্তিয়া সতীর বাম ঝঙ্গা পড়েছিল, সেই জয়ন্তপুরের রাজকন্যা কমলা দেবী আজ অতিথিশালায়। সেই কথা তিনি কখনো ভুলতে পারছেন না। যেখানে জয়ন্তিয়াবাসীরা বাংলা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিল, রাজা ছিলেন বিদ্যুৎসাহী, সেই জয়ন্তিয়ার নৃপতিদের সহায়তায় রত্নাবলী অদ্ভুত ভারত রচিত হয়েছিল। ভুবনেশ্বর পাঠ বন্ধ করে রণচণ্ডীকে প্রণাম করে তিনি তার খড়ম পরে ধীরে ধীরে বিশ্রাম কক্ষে যেতে লাগলেন। সুরেশ্বর মালিনী বুঝতে পারল তিনি খুবই বিরক্ত হয়েছেন, হয়তো আজ কিছু খাবেন না। কিছু জিজ্ঞাসা করার সাহস হল না। গেল রাত্রিরে রাজমাতা চন্দ্রপ্রভা দেবীর ঘুম হয়নি। আজও যুগে ঘুম আসছে না। রাত্রির দ্বিপহরে একটু বেশি হবে। দ্বারক্ষী কখন দ্বিপহরে গন্ঠি দিয়ে গেছে, তার কেন যেন মনটা অজানা এক উদ্বেগে অস্থির হয়ে উঠেছে। তিনি হাতে তালি দিয়ে শব্দ করে ডাকলেন। পড়ায় থাকা 2 জন প্রহরী কাছে এসে দাঁড়ালো। রাজমাতা চন্দ্রপ্রভা দেবী বলেন, এক্ষুনি সুমন্দি লাঠিয়ালকে খবর দাও, আমি আজ রাত্রিরেই রণচণ্ডী মন্দিরে যাব। সুমন্দি লাঠিয়াল এসে বলল, রাজমাতা, আপনি আমায় দেখেছেন? হ্যাঁ, তোমাকে এক্ষুনি পালকি নিয়ে বের হতে হবে। পালকিতে যাব, কেউ যেন আমায় দেখতে না পায়। রাত্রিতে পথে যদি নগরপাল জিজ্ঞেস করে বলবে রাজমাতার পালকি, তখন কেউ আর কোনো প্রশ্ন করবে না। চারদিকে নিস্তব্ধ, কেবলমাত্র বড়াপক্ষ চুপি চুপি কি গোপন কথা যেন বলতে বলতে কোনো ভিন দেশে চলে যাচ্ছে। আকাশের চাঁদের জ্যোৎস্নায় পৃথিবী হাবুডুবি খেয়ে ভেসে উঠেছে। অতিথিশালায় তাম্রধ্বজের দ্বিতীয় রানী কমলা দেবী তখন জেগে বাতায়ন করে আকাশের দিকে চেয়ে আছেন।
তার দয়াগ্রামের পাড় থেকে সঙ্গে আসা সখীটি কখন যে ঘুমিয়ে পড়েছে, তাকে তার দাদা জন্তিয়ারাজ রানার সিংহ তার বিয়ের সময় ভগবতীকে সঙ্গে দিয়েছিলেন যেন তার কোনো কষ্ট না হয়। সেই থেকে ভগবতী তার সঙ্গে সঙ্গে থাকছে। কমলা দেবী ডাকছেন, ভগবতী ওঠ, ভগবতী ওঠ, খাবি না? অতিথিশালার মর্ণ তত্ত্বাবধায়ক নেমে উর্মি এক ফাঁকে এসে বলে, এক ফাঁকে এসে বলে গেছে, দিদিমণি রান্না করে ভাত খেতে যাবেন না? কমলা দেবী বলেন, রাত্রিরে আমার রুটি খাই, এখানে ভগবতী আমার জন্য খাবার ডেকে দিয়ে যা। কখন কোন ফাঁকে উর্মি রাত্রিরে খাবার দিয়ে ডেকে দিয়ে চলে গেছে। আবার ডাকছেন কমলা দেবী, ভগবতী উঠ, খাওয়াটা সেরে নে। ভগবতী ঘুম জড়ানো কণ্ঠে বলে, সেই আমি আজ রাত্রিরে খাবো না, দুপুরে রঞ্জনী মন্দিরে প্রসাদ খেয়েছিলাম, তাই এখন আর ক্ষুধা নেই। আমি আজ রাত্রিরে খাবো না, দুপুরে রঞ্জনী মন্দিরে প্রসাদ খেয়েছিলাম, তাই আর এখন আর ক্ষুধা নেই। কমলা দেবীরও শরীর ভালো যাচ্ছে না। এই কিছুদিন আগেও কালা জ্বরে রোগ শোকে ভুগে উঠেছেন। সেই জ্বরের প্রকোপ এখনো বুঝি লেগে আছে। তবুও তিনি একটুখানি খাওয়ার চেষ্টা করছেন, না কিছু খেতে পারছেন না। মুখটা তিতে তিতে করছে, কোনো কিছুতে আগের মতো রুচি নেই। উর্মি মেয়েটা খুবই ভালো, তাকে খুবই যত্ন আত্মি করছে, গরম জল দিচ্ছে সময় সময়। অতিথিশালায় মহেন্দ্র তত্ত্বাবধায়কও বারবার এসে খবর নিচ্ছে। হঠাৎ কেন যেন তার দাদার কথা বড় বেশি মনে পড়ছে সেই বাল্যের জয়ন্তিয়াপুরের কথাও। তার দাদা রানা সিংহের কথা ভাবতে ভাবতে চোখ ছলছল করে উঠেছে কমলা দেবীর। তার দাদা ছিলেন ভৈরবীর ভক্ত। তারা কি না ছিল, জয়ন্তিয়ার রাজ্যে রাজসভার কবি, ভাট, বাস্তুবিচারক, জ্যোতিষী, শিল্পী, প্রকৌশলী। এদিনে রানা সিং বড় আমোদে জীবন কাটাতেন। সেই খুশির ছোঁয়া তার কৈশোর জীবন আলোকিত করেছিল। অনেক কবিতার পর তার মুখস্থ ছিল, অনেক কবিয়ালের কবিতার পর তার মুখস্থ ছিল। তাদের পিতৃরাজ্যে সতীর বাম ঝঙ্গা পড়েছিল, তাদের পিতৃরাজ্যে সতীর বাম ঝঙ্গা পড়েছিল বলে সেই দেশকে জয়ন্তিয়ার রাজ্য বলা হতো। দেবী ভৈরবী আরেক নাম, যে জয়ন্তী, সেই রাজ্যের রাজকন্যা তিনি। তাকে যে আজ ভাগ্য বিপর্যয়ে একটু আশ্রয়ের জন্য হন্যে হয়ে নিজ রাজ্যে প্রবাসী মতো জীবন কাটাতে হচ্ছে। তাই আজ বড় ক্লান্ত মনে হচ্ছে তার, চোখ যেন ঘুম জড়িয়ে আসছে। এইসব নানান কথা ভাবতে ভাবতে শুয়ে পড়লেন কমলা দেবী। কবিতা উৎসবে এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।